গেছে। কোথায় আর কখন পাবো? সামনের মাসে। ঠিক আছে, কত লাগবে? তুমি বলো। 90,000। মাল যদি পজিটিভ হয় তাহলে কিন্তু বেশি লাগবে। আমি এর থেকে বেশি আর দিতে পারবো না। ওকে, 1 মাস পর তোমার সঙ্গে কথা বলছি। ঠিক আছে। একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ডিল হলো। বিক্রির সময়, টাকার পরিমাণ সব বিষয়ে কথা হয়। বিক্রি 1 মাস পর হতে চলেছিল, কিন্তু ডিলটা ঠিক কিসের হয়েছিল? আমাকে বাচ্চাটাকে নিয়ে যেতে হবে, ওর কিন্তু নিঃশ্বাস পড়ছে না। কোথায় গেল আমার ছেলে? এখানেই তো ছিল। কোথায় গেল আমার বাচ্চা? আমার বাচ্চা কোথায় গেল? আপনি আমার বাচ্চাকে দেখেছেন আপনি? না। আপা আপা, ওখানে ওখানে আমার ছেলেটা শুয়েছিল। আপনি কি দেখেছেন? আমি তো ঘুমোচ্ছিলাম, আমি কি জানি? আমি কাউকে দেখিনি আপনার বাচ্চাকে নিয়ে যেতে। কোথায় গেল আমার ছেলেটা? এখানেই তো শুয়েছিল। কি হয়েছে? ও, আমার ছেলেটা নেই ওখানে। নেই মানেটা কি? ওর তো দোলনায় থাকার কথা। এইটাই তো বলছি আপনাকে। দেখুন, এই যে এখানে নেই ও। আপনার আব্বু কোথায়? উনি তো এখানেই ছিলেন। আমি ঘুমিয়ে পড়েছিলাম, যখন ঘুম ভাঙলো তখন আব্বু ছিল না আর বাচ্চাটাও ছিল না। তাহলে উনি আপনার বাচ্চাকে নিয়ে যাননি তো? আমি কিচ্ছু জানি না। আপনি দয়া করে আমার বাচ্চাটাকে খুঁজে দিন। আরে আপনি শান্ত হয়ে যান, এখানে বসুন। বসুন, আপনি এখানে বসুন, আমি দেখে আসছি। আপনি কোথায় গিয়েছিলেন? আপনার মেয়ে কখন থেকে চিন্তা করছে। আব্বু, 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 আমার ছেলে কই? আব্বু, আব্বু কিছু বলছে না কেন? আমার ছেলে কোথায়? শোন মা, ও আর বেঁচে নেই। আব্বু, এই তুমি কি বলছো? এ কি করে হতে পারে? তুই যখন ঘুমোচ্ছিলি হঠাৎ তোর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। মুন্না, 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 এই মুন্না, ওঠ না বাবা, ওঠ বাবা, ওঠ, ওঠ। আমি নার্সকে অনেক খুঁজেছিলাম, নার্সকে না পেয়ে আমি মধুমিতাকে ডেকে আনলাম। আব্বু, তোমার আমাকে ডাকা উচিত ছিল। মা, আমি নিজে খুব ঘাবড়ে গিয়েছিলাম, তখন আর মাথা কাজ করছিল না।
কি হলো? বাচ্চাটা কোথায়? আপনি বলুন। আমার নাতি আর এই পৃথিবীতে নেই। কি? আপনাকে এই খবরটা কে দিল যে বাচ্চাটা মারা গেছে? সে কোথায়? মধুমিতা ওকে অক্সিজেন দিতে নিয়ে গেছিল, তারপরেও খবর দিল আমার নাতি আর বেঁচে নেই। সে কোথায় নিয়ে গেছে? এখানকার ল্যাব ইনচার্জ আমি। যদি মধুমিতা বাচ্চাটাকে অক্সিজেনের জন্য নিয়ে গিয়ে থাকে তাহলে তো সে আমার কাছে আসতো, কিন্তু আমার কাছে তো আসেনি সে। আমাকে এটাই বলে গেছিল যে ও বাচ্চাটাকে অক্সিজেন দিতে নিয়ে যাচ্ছে। দেরি হচ্ছে দেখে আমি দেখতে গেলাম, করিডোরে ওকে দেখতে পেলাম। ও আমায় বললো যে আমার নাতি আর বেঁচে নেই, মরে গেছে। দেখি এই মধুমিতাটাকে, আমার তো ব্যাপারটা ঠিক লাগছে না। The number you have dialed is switched off. মধুমিতাকে হাসপাতালে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর ফোনটাও তো অফ দেখছি। আমাদের এবার ম্যাডামকে বলতেই হবে। হ্যাঁ চলো তাই করি। এভাবে কেউ কি করে বলতে পারে যে আমাদের বাচ্চা নেই? ডাক্তার কি কিছু বলেছে? রেহানা, বাচ্চাটা নিঃশ্বাস নিচ্ছিল না, আমি নিজের চোখে দেখেছি। তুমি তোমার মেয়েকে এখানে সান্ত্বনা দেবার বদলে দেখছি তদন্ত করছো। নার্স মধুমিতা আমাদের ক্লিনিকের নার্স নিশ্চয়ই নয়? আগে নয় ম্যাডাম, ওই ফ্যামিলির সাথেই এসেছিল। আসলে ও কোনো নার্স নয়, ও আয়া। ও নিউবর্ন বেবি আর প্রেগনেন্ট মাদারের মালিশ করে। এটা তো খুবই সিরিয়াস ব্যাপার। এই ব্যাপারটা থেকে আমাদের দূরে থাকা উচিত, না হলে এর থেকে আমাদের ক্লিনিকের রেপুটেশন খারাপ হবে। আর এমনিতেও এটা ওদের নিজেদের ব্যাপার। ওই মহিলা ওদের সঙ্গেই এসেছিল আর মনে হয় বাচ্চাটা ওই নিয়ে গেছে, কিন্তু আমাদের তাতে কি? এটা ওদের নিজেদের ব্যাপার, ওরা নিজেরাই বুঝুক। চুপ কর রেহানা, চুপ কর। কি করে চুপ করবো আমি? ও কি করে চলে গেল আম্মি? যদি আমার ছেলের কোনো অসুবিধা হয়ে থাকে তখন আব্বু তো আমাকে টাকা উচিত ছিল না? মা, তুই এই টাকাটা রাখ আর আড়তে গিয়ে কিছু সবজি নিয়ে আয়। আর সেহনাজ, তুই ঠেলাটা বার কর। আজকে আমি আর তোর মা কাজে যেতে পারবো না, তাই পুরো কাজটা তোদের দুজনকেই সামলাতে হবে। কিন্তু আব্বু কিভাবে যাব? ইয়াসমিন আপার মনটা খুব খারাপ আজকে। মা, তোরা চিন্তা করিস নি, আমরা সবকিছু সামলে নেব। তোরা দুজন ব্যাস কাজটা ঠিকঠাক করবে যা। যদি বাচ্চা মরেই যায় তাহলে আমাদের দেখাও তো, আমরা এভাবে কি করে মেনে নেব? মধুমিতা বলে দিয়েছে বাচ্চা মরে গেছে আর নিয়ে চলে গেছে, আর এখন ফোনও তুলছে না। কিন্তু আমরা মরা বাচ্চাটাকে নিয়ে কি করব? আব্বু, ও আমার বাচ্চা ছিল। 9 মাস আমি ওকে পেটে ধরেছি। ওইভাবে চলে যেতে পারে না। আমি জানি রে মা, কিন্তু তুই বল কপাল কি করে আমরা পাল্টাবো? ওদিকে মধুমিতা বাচ্চাটাকে নিয়ে অন্য ক্লিনিকেও গিয়েছিল, যদি কিছু করা যায়, যদি বাচ্চাটা বাঁচে। কিন্তু আমার নাতিটা বাঁচলো না। দেখুন, পরিষ্কার ব্যাপারটা এটাই যে ওই মহিলাকে, কি জানি নাম, মধুমিতাকে আপনারাই নিয়ে এসেছিলেন আর ওই বাচ্চাটাকে নিয়ে গেছে। আর আপনার স্বামীকে বলেছে যে ও মারা গেছে। প্রথম কথা হলো যে আপনার স্বামীর উচিত ছিল না যে কাউকে না জেনে শুনে এইভাবে বাচ্চাটা দিয়ে দেওয়া। আর যদি বাচ্চাটার শরীরই খারাপ হচ্ছিল তাহলে আমাদের মধ্যে যে কোনো একজনকে খবরটা দিতে পারতেন। হ্যাঁ, তাহলে আমরা ডাক্তারকে ডাকতাম। আপনারাই বলুন এখন আমরা কি করব? এই ব্যাপারে আমাদের মাথা গলানো উচিত নয়, কারণ এই কাজটা আপনাদের আনা মহিলাই করেছে। তো আপনাদের যদি মনে হয় যে আপনারা পুলিশের কাছে যাবেন, যেতে পারেন, না হলে যেটা ঠিক মনে হয় সেটা করুন।
একজন ভাড়া করা নার্স বাচ্চাকে মৃত ঘোষণা করে আর বাচ্চাটা উধাও হয়ে যায়। যা হয়েছিল তা বাচ্চার দাদু মেনেও নিয়েছিলেন, আর একই সঙ্গে নিজের পরিবারকে পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন। প্রতিটি বিষয়ই বেশ সন্দেহজনক ছিল। পরিষ্কার ষড়যন্ত্রের আভাস পাওয়া গেলেও কিছুই করার ছিল না। মৃত বাচ্চাটা তার মাকে একবারের জন্যও দেখানো হয়নি, আর মধুমিতা নামের সেই মহিলা তখন নাগালের বাইরে ছিল। একটা অদ্ভুত ঘটনা, কিন্তু আসল ঘটনা জানা তখনও বাকি। ইয়াসমিন, এটা রাখ, তোর কাজে লাগবে। আর তুই তোর খেয়াল রাখবি। এ টাকাটা তুমি রাখো সংসার খরচার জন্য। এত টাকা? এত টাকা কোথায় পেলে? একটা বন্ধুকে একটু একটু করে ধার দিয়েছিলাম, ও একসাথে ফেরত দিয়েছে। আমি একটা কাজে একটু বাইরে যাচ্ছি, ফিরতে 2-3 দিন দেরি হবে। তুমি কিন্তু ইয়াসমিনের খেয়াল রাখবে। টাটকা টাটকা টমেটো নিয়ে যান, ভেন্ডি নিয়ে যান, টাটকা টাটকা পেঁয়াজ নিয়ে যান, টাটকা টাটকা সবজি নিয়ে যান, টাটকা টাটকা পেঁয়াজ নিয়ে যান। আমি বল মা। একটা কথা বলার ছিল। আমার মনে হচ্ছে আব্বু মিথ্যে কথা বলছে। আমার ছেলে এভাবে মরতে পারে না। আমি আমার ছেলের সাথে ঠিক কি হয়েছে এটা ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাব। এইভাবে আমি বাঁচতে পারবো না। তাহলে তুই কি করতে চাস বল? আমি সত্যিটা জানতে চাই। তুই তো জানিস তোর আপু কোনোদিন সত্যি বলবে না। আজকে যদি তোর স্বামী তোর সঙ্গে থাকতো। তুমি খুব ভালো করেই জানো যে ও আর কখনো ফিরবে না। তাহলে এখন আমি কি করব বল? আমরা পুলিশের কাছে যেতে পারি। আমার বাচ্চা এইভাবে আমাকে ছেড়ে চলে যেতে পারে না। ও একদমই ঠিক ছিল আমার ঘুমানোর আগে। আপনার বাবা কোথায়? সাহেব উনি কোথায় গেছেন বলে জাননি। আর সাহেব, ওই বন্ধুকে টাকা ধার দেওয়ার ব্যাপারটাও আমাদের মিথ্যে মনে হচ্ছে। আমরা তো এতটাই গরিব যে আমাদের তো কখনোই পেট ভর্তি খাবারটাও জোটে না, তো অন্যকে এত টাকা কি করে ধার দেবে? আপনাদের কি মনে হয় বাচ্চা হারিয়ে যাওয়ার পিছনে আপনার বাবার হাত আছে? একমাত্র উনি জানেন ঠিক কি হয়েছিল। এই মধুমিতাটাকে আপনারা ঠেলায় সবজি বিক্রি করেন, তো এই প্রাইভেট নার্স? আগে আমরা ওকে এখানে ডাকিনি। যখন ও স্বামীর ঘর ছেড়ে আমাদের এখানে চলে আসে তখন ওর আব্বু মেয়েটাকে এখানে ডাকে, আর কখনো কখনো ওর মালিশও করতো। আর হ্যাঁ সাহেব, আমার ডেলিভারির সময় ও ওখানেই ছিল। শোনো, হাসপাতালে গিয়ে এই মধুমিতাকে জিজ্ঞাসা করো, নিশ্চয়ই এর মধ্যে যুক্ত। খোঁজ নাও। স্যার, আপনার হাজবেন্ডের কোনো ফোন নাম্বার? হ্যাঁ সাহেব, 444-78-76-78। এই কমপ্লেনের ব্যাপারে আপনি আপনার হাজবেন্ডকে বলবেন না, তাহলে ফেরত আসবে না।
স্যার আমার মনে হয় মহিলার আব্বু মিথ্যে কথা বলছেন, কারণ স্যার ক্লিনিকে বাচ্চাটার মারা যাওয়ার বিষয়ে কেউ কিচ্ছু জানে না। তাছাড়া বাচ্চা একদম নর্মাল ছিল, কোনো কমপ্লিকেশনও ছিল না। আর যদি বাচ্চাটার শরীর খারাপ হয়েছিল তো আমাদেরকে ডাকতে পারতো, কিন্তু উনি সেই মহিলাকে ডাকলেন, মধুমিতাকে। আপনি বলতে পারবেন এই মধুমিতাকে কোথায় পাবো? না স্যার, আমি তোকে চিনিও না। স্যার ওই মধুমিতা তো আমার কাছে বাচ্চাটাকে আনেইনি। নর্মাল কেসে কি হয় স্যার, যদি এরকম কিছু হয় তাহলে সমস্ত ইনফরমেশন আমার কাছে থাকে, কারণ বাচ্চার সব রকমের ওষুধপত্র এখান থেকেই ডিসপ্যাচ হয়। স্যার আমার খুব মনে হচ্ছে যে এই মধুমিতা আর ইয়াসমিনের বাবা এরাই কিছু একটা করেছে। এই মধুমিতার সম্বন্ধে আর কিছু জানেন কি? কোথায় থাকেন উনি? না স্যার, ও তো ওই ফ্যামিলির সঙ্গেই এসেছিল। আমি কমপ্লেনটা এই জন্য করিনি কারণ মনে হয়েছিল এটা ওদের নিজেদের ব্যাপার। আর তাছাড়া মেয়েটির বাবা এসব শুধু তার ফ্যামিলিকেই বলেছিল, আমাদের কিছুই বলেনি। কিন্তু এই বাচ্চাটা তো আপনাদের ক্লিনিকেই জন্মেছিল। আগে হ্যাঁ জন্মেছিল, কিন্তু যদি কোনো ফ্যামিলি মেম্বার বাচ্চাটা নিয়ে পালিয়ে যায় আর যদি বলে বাচ্চা মরে গেছে, তাহলে আমরা কি করতে পারি? দেখুন ইন্সপেক্টর, আমরা আমাদের ক্লিনিককে কোনো পুলিশ কেসে জড়াতে চাই না। এই ব্যাপারটাতে তো আমরা নিজেরাই শকড। আর এই যে মধুমিতা, আগে তো আমি ভেবেছিলাম যে হয়তো ওদের কোনো আত্মীয়, কিন্তু পরে জানতে পারি যে ও ওদের প্রাইভেট নার্স ছিল। স্যার ওই নার্স মধুমিতা সম্পর্কে কেউ কিছুই জানে না, কিন্তু মেয়েটির বাবা সেলিমের সঙ্গে নিশ্চয়ই কোনো সম্পর্ক আছে। দেখো, ভাববার বিষয় এটা, ইয়াসমিনের বাবার কাছে এত পয়সা এলো কোত্থেকে? নিশ্চয়ই ও বাচ্চার সাথে কিছু করেছে এবং পালিয়ে গেছে। ওর সেলফোনও বন্ধ আর ওর লাস্ট লোকেশনও ট্র্যাক করা যায়নি। আমাদের যেভাবে হোক এই মধুমিতাকে খুঁজে বার করতে হবে। এই মেয়েটাকে ইয়াসমিনের বাবা সেলিমই তো নিয়ে আসে। আগে আমার মেয়ে সাহারানপুর থেকে নিজের স্বামীকে ছেড়ে 7 মাস আগে এখানে আসে, তখনও 2 মাসের গর্ভবতী। আপনার হাজবেন্ড সেলিম এই মধুমিতাকে কবে নিয়ে এসেছিল? সাহেব, আব্বু মধুমিতাকে প্রায় 4 মাস আগে এখানে এনেছিল। আমার মনে হয়েছিল আব্বু আমার জন্য ভাবে, তাই ওকে এনেছিল। আমিও একটু অবাক হয়েছিলাম সাহেব, কারণ ওর আব্বু ওর বিয়েতে খুশি ছিল না। যখন ও স্বামীর ঘর ছেড়ে এখানে এলো তখন উনি খুব রেগে যান। চলে এসেছিস মানে? এবার কি হলো? আমাদের কথা না শুনে তো ওই ছেলেটার সঙ্গে গিয়ে বিয়ে করলি, এখন কোন মুখে ফিরে এলি? তাহলে আমি কি করতাম আব্বু? ও আমাকে মারতো, ওর মাও আমাকে মারধর করতো, আর আমাকে বললো আমাদের বাড়ি থেকে তুই বেরিয়ে যা। আমি 2 মাসের গর্ভবতী, কোথায় যেতাম আমি? তার মানে এখন তোর ঝামেলা আমায় সামলাতে হবে? বাড়িতে এমনিতেই এতগুলো লোকের খাবার জোটে না, তারপর আবার তুই ফিরে এলি, আবার পেটে বাচ্চা নিয়ে। কয়েকদিন পর আরো একটা লোক বাড়বে। ঘৃণা ধরে গেছে তোমাদের প্রতি। আপনাদের দুজনের মধ্যে কেউ কি জানেন না মধুমিতা কোথা থেকে এসেছিল? না সাহেব। স্যার সেলিম চৌমাথায় সবজি নিয়ে বসে, ওর আরো 2 মেয়ে নাগমার শেহনাজ এখন দোকান সামলায়। বাচ্চাটা সেলিমই চুরি করেছে, একদম শিওর। শুধু ভগবানের কাছে প্রার্থনা করো বাচ্চাটা যেন তান্ত্রিকের কাছে না পড়ে। সেলিমকে আগে থেকেই অনেকের পেটে ভাত জোগাতে হচ্ছিল, আর তার উপর তার অন্তঃসত্ত্বা মেয়ে স্বামীর বাড়ি ছেড়ে তার কাছে চলে এসেছে। সেলিম ভীষণ চিন্তিত হয়ে পড়েছিল। তার খরচের পরিমাণ এমনিতে তো বেড়ে গিয়েছিলই, কিন্তু খুব শীঘ্রই সেটা দ্বিগুণ হতে চলেছিল, আর সেলিমের মাথায় আরো খরচের বোঝা চাপতে চলেছিল। সেলিম কি আসন্ন বিপদের হাত থেকে মুক্তি পাওয়ার রাস্তা খুঁজছিল? সবজি নেন, সবজি, টাটকা সবজি, টাটকা সবজি, টাটকা টাটকা টমেটো নিয়ে যান, পেঁয়াজ নিয়ে যান। স্যার ওই যে সেলিমের দোকান, আর ওই ওর 2 মেয়ে। এই মেয়ে দুটোকে ছেড়ে দে। এই যে সামনে সাদা জামা পরে দাঁড়িয়ে আছে, একে জিজ্ঞাসা করি।
সাহেব, সেলিম তো একটা মাতাল। ওর খুব কাছের বন্ধু মুস্তাকিন, ও নিশ্চয়ই জানবে যে মধুমিতাকে কোথা থেকে এনেছে। এই লোকটাকে কোথায় পাবো? স্যার, ও তো ওই ঝুড়িতে করে সবজি বেচে, সারাদিন এদিক ওদিক ঘোরে। ওকে আপনি রাত্রিরে পাবেন এই বস্তিরই দেশি মদের ঠেকে। তুমি চেনো ওই লোকটাকে? হ্যাঁ সাহেব। তুমি রাতে আমাদের সঙ্গে যাবে। ঠিক আছে সাহেব। মুস্তাকিন। হ্যাঁ, আপনি কে? মধুমিতাকে। না স্যার, আমি কিছু জানি না স্যার, ছেড়ে দিন স্যার। ছাড়ুন স্যার, আমি জানি না স্যার কিছু। বললাম তো, বলছি স্যার। তাড়াতাড়ি বল, বল তাড়াতাড়ি। মধুমিতা কে আর কোথায় থাকে? দুর্গানগর বস্তিতে। ওকে সেলিমের কাছে কে এনেছিল? আমি স্যার। এবার তুই বল, কি করে আমি চালাবো বাড়ির এত খরচ? এখনো শাহনাজ আর নাগমার নিকা করাতে হবে। তারপর ইয়াসমিন আবার ফিরে এলো, তাও পেটে বাচ্চা নিয়ে। এই পরিস্থিতিতে তুই তো ওকে কাজ করতেও বলতে পারবি না। এখন তো আমি সামলে নেব, কাল যখন বাচ্চা হবে তখন কি হবে? আজকের দিনে একটা বাচ্চা মানুষ করার সোজা কথা? ইয়াল্লাহ, ওপরওয়ালা যদি একটা ঠিকঠাক মানুষ আমার কাছে পাঠিয়ে দেয় যে আমার সমস্ত কষ্ট নিজে নিয়ে নেবে। বাচ্চা এসে গেলে তো তোরও ঝামেলা, ইয়াসমিনেরও ঝামেলা। আরে আমাদের পেটই ঠিক মতো ভরে না, তার উপর আবার একটা বাচ্চা। আমার কথা শোন, বাচ্চাটাকে ওকে দিয়ে দে। কি করে দেবো? কাকে দেবো বাচ্চাটা? একটা মেয়ে আছে যাকে আমি জানি, প্রাইভেট নার্সের কাজ করে। এইসব পরিস্থিতিতে খুব কাজে লাগবে। কিন্তু বাচ্চা নিয়ে কি করে ও? ওটা আমি জানি না, কিন্তু এইরকম অপ্রয়োজনীয় বাচ্চার বদলে টাকাও দেয়। আমিও কি টাকা পাবো? ও তো আমাকে এইরকমই বলেছিল। তো তুই হলি সেই কালপ্রেট যে মধুমিতাকে সেলিমের কাছে নিয়ে গিয়েছিলি। কি করে মধুমিতা বাচ্চাদের সাথে? জানি না স্যার। কোথায় থাকে মধুমিতা? এইগুলিতে। চল। এটাই ওর ঘর স্যার। তুমি এসো। মধুমিতা। হ্যাঁ চল সাহেব। সাহেব আমি কি বললাম? সাহেব, সাহেব আমি কিছু জানি না সাহেব, বাচ্চাটা মরে গেছিল। কোনো ব্যাপার না, একবার থানায় চল, দেখবি নিজে নিজেই মনে পড়বে। ইয়াসমিন, এখন ভালো আছিস তো? হ্যাঁ আব্বু। নাগমা, তোর আম্মিকে বল আমাকে এক কাপ চা করে দিতে। হ্যাঁ আব্বু। মা ইয়াসমিন, বাচ্চাটার জন্য আমারও দুঃখ হচ্ছে, কিন্তু কি করব, সবই ওপরওয়ালার মর্জি। আর জীবনে আমাদের সবাইকে অনেক কিছু মানিয়ে নিতে হয় রে মা। মধুমিতা, সত্যি কথা বল, বাচ্চা কোথায়? বল। এই কনস্টেবলকে যদি বলি না, তোর হাড় গোড় একেবারে গুঁড়ো করে দেবে। বল বাচ্চা কোথায়? বলবি না তো? শোনো, হাড় গোড় এক করে দাও। কিছু বলতেও যদি চায় শুনবে না, সকাল পর্যন্ত পেটাও, কিচ্ছু শুনতে চাই না। সাহেব,
সাহেব আমি সব সত্যি কথা বলছি সাহেব। সাহেব আমি বলছি তো। বল বাচ্চা কোথায়? সেটা তো জানি না সাহেব, কিন্তু সেলিম আমার কাছে এসেছিল 7 মাস আগে। ও বলছিল যে বাচ্চাটা থেকে যে কোনোভাবেই মুক্তি পেতে চায় ও। আর তুই পাইয়ে দিলি মুক্তি? না সাহেব, আমি তো শুধু বাচ্চাটাকে বেচার ব্যবস্থা করেছিলাম। কাকে বেচেছিলিস বাচ্চা? সাহেব আমি বেচিনি সাহেব, আমি তো একজনকে দিয়েছি। কাকে দিয়ে দিস তুই? একটা লোক আছে, হংসরাজ সিং। হংসরাজ ওই ক্লিনিকের ল্যাবে যে কাজ করে? হ্যাঁ সাহেব। ওর পেটে 3 মাসের বাচ্চা। বাচ্চাটার মা জানে যে তার বাবা বাচ্চাটা বিক্রি করতে চায়? আমার তো মনে হয় না। তাহলে তো আমাদের একটা প্ল্যানিং করতে হবে। আমার কাছে একটা পার্টি আছে, আমাদের এমন কিছু করতে হবে যে বাচ্চাটার মা যাতে কোনো ঝামেলা না করে। ওরা ভীষণ গরিব, আমার মনে হয় না কোনো ঝামেলা করবে। একটা কাজ কর, ওকে আমাদের ক্লিনিকে নিয়ে আয়, সেখান থেকেই আমরা ম্যানেজ করতে পারবো। আচ্ছা কত টাকা পাবো আমি? সেটা পরে জানিয়ে দেবো। বিক্রেতা পেয়ে গেছি। কোথায় আর কখন পাবো? তুমি বলো। 90,000। যদি মালটা পজিটিভ হয় তাহলে কিন্তু টাকাটা বেশি লাগবে। আমি এর থেকে বেশি আর দিতে পারবো না। আরে স্যার, হ্যালো। হ্যাঁ সাহেব, আমি ইয়াসমিন বলছি। হ্যাঁ ইয়াসমিন, আমরা মধুমিতাকে পেয়ে গেছি, কিন্তু বাচ্চা সম্পর্কে এখনো কোনো খোঁজ পাইনি। কিন্তু এটা জানতে পেরেছি তোমার বাবা আর মধুমিতা ছাড়াও এই র্যাকেটে কাজ করার জন্য আরো একটা লোক আছে। আমি আপনাকে এটা বলার জন্য ফোন করেছি, আমার আব্বু এখন বাড়িতে। আমি আপনাকে বাড়ির বাইরে থেকে ফোন করছি। ঠিক আছে, আমরা আসছি। তুমি বাড়ি যাও, কিন্তু খবরদার তোমার বাবা যেন জানতে না পারে আমরা আসছি। ঠিক আছে সাহেব। সাহেব কি হয়েছে সাহেব? চল একটু জেলের হাওয়া খেয়ে আসবি। সাহেব এরা সব ভুলভাল বলেছে সাহেব। চল চল চল, আগে চল, তোকে গিয়ে তারপরে বলছি। চল 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 চল। সাহেব সাহেব কি হয়েছে নাকি? সাহেব আমার কথাটা শুনুন সাহেব। আমায় চল, সব কথা বলছি তোকে, চল। সাহেব 1 মিনিট সাহেব, আমার চল। বল বাচ্চা কোথায়? বল। হাড়গোড় যদি ঠিক রাখতে চাস তাহলে বল বাচ্চা কোথায়? বাচ্চাটা আমি দিল্লির পার্টিকে বেঁচে দিয়েছি। দিল্লির কোন পার্টি? একটা বন্ধুর মাধ্যমে ফেসবুকে কথা হয়েছিল। 90,000 আমি বাচ্চাটা বেঁচে দিয়েছি, 40,000 আমি সেলিমকে দিয়েছি, আর 20,000 মধুমিতাকে দিয়েছি। চলট, বল কে তোর বন্ধু? এদের একটু যত্নআত্তি কর। চল লগ ইন কর আর তোর বন্ধুর ডিটেলস বল, না হলে তোকে লগ আউট করে দেবো। চল। স্যার এই হলো গৌরব কালরা। কে এটা? স্যার ওর সঙ্গে আমার 1.5 বছর আগে বন্ধুত্ব হয়েছে। ও আমাকে বলেছিল যে ওরা বাচ্চা কনসিভ করতে পারছে না, আর সেজন্যই ওরা বাচ্চা দত্তক নিতে চায়। বাচ্চাকে দত্তক নেওয়ার প্রসিজিওরটা খুব লম্বা স্যার, তাই ও আমাকে বললো যে আমি ওকে হেল্প করতে পারবো কিনা, কেননা আমি মেটারনিটি হোমে কাজ করি তো। আর তুমি বলেছো পুত্রবতী ভব, আর বাচ্চার জোগাড় করে দিয়েছো। স্যার ওই মধুমিতা আমাকে বললো যে ইয়াসমিনের পরিবার বাচ্চাটা চায় না, কেননা ওরা খুব গরিব স্যার। আমি ভাবলাম যে এই পরিবারটা সাহায্য করা যাক, এরাও একটা বাচ্চা পেয়ে যাবে, আর
বাচ্চাটারও ভবিষ্যৎ ভালো হবে। বাচ্চা বিক্রির কাজ করিস আর নিজেকে সাধু ভাবিস? 444578987 স্যার, এটাই গৌরবের নাম্বার। এটাই ওর নাম্বার? হ্যাঁ স্যার, এই নম্বরটাই। আমি এই নম্বরটাতেই ওকে ফোন করেছি আর তারপর দেখা করি। গৌরব, কাল আমি বাচ্চাটাকে পেয়ে যাচ্ছি। ছেলে না মেয়ে? ছেলে। আমাকে ছবিটা পাঠাও। কিন্তু বাচ্চাটার দাম পড়বে 1 লাখ। হংসরাজ, আমি আগেও বলেছি যে আমি 90,000-এর বেশি দিতে পারবো না। বোঝার চেষ্টা করো ভাই। ঠিক আছে, কিন্তু অমৃতসরে এসে তোমাকে বাচ্চাটা নিয়ে যেতে হবে। ঠিক আছে, ছবি পাঠাও, আমি পরশুই আসছি। গৌরব কালরা একজন ব্যবসায়ী, আর বাচ্চার দাম দিয়েছে মাত্র 90,000। হ্যাঁ স্যার, শুধু এইটুকুই। সত্যি কথা বল, কত টাকায় বিক্রি করেছিস? স্যার, আমি সত্যিই জানি না। আমি কখনো ওর সঙ্গে দেখা করতে দিল্লি যাইনি স্যার। ও নিজে এখানে এসেছিল বাচ্চা নিতে। গৌরব, টাকাটা। হ্যাঁ, এই নাও। এই গৌরবের অ্যাড্রেসটা জোগাড় করো। ফোন করবে না ওকে, ফোন রেকর্ডস থেকে অ্যাড্রেসটা বার করো। আমরা ওকে অ্যালার্ট করতে চাই না। স্যার, গৌরবের কাছে কি পুলিশ বাচ্চাটিকে পেয়েছিল? একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে হওয়া ডিল। একটা বাচ্চার দাম ধরা হয় 90,000 টাকা। গৌরব কি বাচ্চাটিকে পেয়েছিল? আর সেই কি এই জটের শেষ গিট ছিল, নাকি এখনো অনেক গিট বাকি? ফোন রেকর্ডের ঠিকানা তো এটাই ছিল, 12/134 জাহাঙ্গীরপুর, নাম গৌরব কালরা। আজ্ঞে স্যার, গৌরব কালরা তার স্ত্রীর সঙ্গে এইখানেই থাকে। আপনি ওনার কাছে কোনো ছোট বাচ্চা দেখেছেন? গত সপ্তাহে ওনার কোলে একটা বাচ্চা দেখেছিলাম। কোথায় গেছে ওনারা? আমার মনে হচ্ছে ওরা কোনো ডাক্তারের কাছে গেছে। গতকাল গৌরব বলছিল যে বাচ্চাটার শরীর নাকি খুব খারাপ। আমাদের গৌরবের সাথে খুব দরকার। আপনি বলতে পারেন কোন ডাক্তারের কাছে গেছে উনি? ও নিশ্চয়ই চাইল্ড স্পেশালিস্ট অবিনাশ শর্মার ক্লিনিকে গেছে। কোথায় ওনার ক্লিনিক? এই তো মোড়ের মাথাতেই। থ্যাংক ইউ, চলো। গৌরব আর অনিতা? হ্যাঁ, পিআই সঞ্জীব মেহরা, অমৃতসর পুলিশ স্টেশন থেকে। বলুন স্যার। এই যে বাচ্চা আপনার কাছে আছে, এটা চুরি করা হয়েছে ওকে। স্যার, কিন্তু আমরা তো একে অ্যাডপ্ট করেছি স্যার। পুরো গল্প জানি আমি। 90,000-এ কেনা হয়েছে। হংসরাজ আর মধুমিতা নামে দুজন একে অমৃতসরের মেটার্নিটি থেকে চুরি করেছে। নিয়ে নাও। দিন, বাচ্চাটা আমাকে দিন। না, দেখো না, এটা আমার বাচ্চা। 1 সপ্তাহ ধরে আমার কাছে আছে। স্যার প্লিজ, একে আমার কাছ থেকে কেড়ে নেবেন না। ও ম্যাডাম, এটা চুরির বাচ্চা, এটা বুঝতে পারছেন না? বাচ্চার মাকে বলা হয়েছে বাচ্চাটা মারা গেছে। তার দাদু পর্যন্ত এই বিক্রির সাথে যুক্ত। ওর মাকে তো এটাও জানানো হয়নি যে বাচ্চাটা মরে যায়নি, বিক্রি করা হয়েছে। দাও বাচ্চা। বাচ্চাটা দিয়ে দাও অনিতা। ওর শরীর ভালো নেই, জ্বরে গা পুড়ে যাচ্ছে, তুমি তো জানো। সেসব আপনি চিন্তা করবেন না। আমরা ওকে অমৃতসরে কোনো ভালো হসপিটালে অ্যাডমিট করব, কিন্তু এটা তো নিশ্চিত যে বাচ্চাকে তার মায়ের কাছে ফিরিয়ে দেবই। দিন, বাচ্চাটা আমাকে দিন। না, দিন বাচ্চাটা আমাকে। আমরা একদম জানতাম না যে বাচ্চাটাকে চুরি করা হয়েছে স্যার। আপনাদের জানা উচিত ছিল, বাচ্চা যখন অ্যাডপ্ট করা হয় তখন পয়সার লেনদেন হয় না। যেখানে পয়সার লেনদেন হয় তাকে চাইল্ড ট্রাফিকিং বলে। সেটা নিশ্চয়ই জানেন। স্যার, আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি জানতাম না যে বাচ্চার মাকে মিথ্যে কথা বলা হয়েছে। চলুন আমাদের সাথে চলুন। আমি কারোর ক্ষতি করতে চাই না স্যার। অ্যাকচুয়ালি
আমাদের বহু বছর ধরে বাচ্চা হচ্ছিল না স্যার। আমরা শুধু একটা বাচ্চাই চাইছিলাম স্যার, আমরা অ্যাডপ্ট করেছিলাম। আমাদের কাজ আমাদেরই করতে দিন। আপনাকে পুলিশ কাস্টডিতে নিতেই হবে, যা বয়ান দেওয়ার সেখানে গিয়ে দেবেন। স্যার আমাকে শুধু একদিনের সময় দিন, আমাকে কাজের জায়গায় জানাতে হবে, তারপর আমি নিজেই আসবো থানাতে, প্লিজ স্যার। ঠিক আছে, কাল দুপুরের মধ্যে অমৃতসর থানায় রিপোর্ট করে দেবেন, না হলে অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হয়ে যাবে কিন্তু। ঠিক আছে স্যার, প্রমিস। দেখুন, চিন্তার কোনো কারণ নেই, বাচ্চার একটু হালকা জ্বর আছে। আমি কিছু ওষুধ লিখে দিচ্ছি, 2-1 দিনের মধ্যেই ভালো হয়ে যাবে। স্যার, ওই গৌরবের ফোনটা বন্ধ স্যার। মানুষ বলে পুলিশরা কারোর উপর ভরসা করে না, এখন ভরসা করে ভুল করে ফেলেছি। ওর প্রতিবেশী দিনেশ, যার সঙ্গে কাল দেখা হয়েছিল, ও বলছে গৌরব আর ওর স্ত্রী বাড়ি ছেড়ে চলে গেছে। ওদের ট্র্যাক করো, ওদের গল্পে আমার সন্দেহ আছে। স্যার, ও একটা সাধারণ বাস ড্রাইভার। প্রথমত 90,000 বাচ্চা কেনা ওর ক্ষমতার বাইরে, আর ও নিজের স্টেটাসে বিজনেসম্যান লিখেছে। কিছু না কিছু গন্ডগোল অবশ্যই আছে। বাচ্চার কিছু হয়েছিল, মানে বাচ্চা অসুস্থ হয়ে পড়েছিল, আর বাচ্চাটাকে যেখানে পৌঁছানোর কথা সেখানে পৌঁছতে দেরি হয়ে গিয়েছিল, আর ধরা পড়ে গেল। ওই চলো, ওঠ ওঠ ওঠ, উঠে দাঁড়া। আর কে গেছিল এর মধ্যে? কে আছে তোর দলে? কোনো দল নেই স্যার, আমার গৌরবের সঙ্গে বন্ধুত্ব হয়েছিল ফ্রেন্ডস বুকে। এটা কাকতালীয় স্যার, যে ওর বাচ্চার দরকার। সত্যি কথা বল, বল আগে। সত্যি কথা বলছি স্যার, আমি গৌরবকে ভালো চিনি না। আমার সঙ্গে ওর শুধু একবার দেখা হয়েছিল স্যার। ও আমাকে বলেছিল ওর একটা বাচ্চার দরকার, তারপরে ও কি করবে না করবে আমি জানতাম না স্যার। এই বেটা এভাবে মানবে না, একে থানার ওষুধ দাও। সাহেব 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 1 মিনিট। সাহেব, একটা কথা বলার ছিল। বলো। আমি সত্যি বলছি, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না সাহেব। আমি ঠেলায় সবজি বিক্রি করা একটা গরিব মানুষ, নিজের বাচ্চাদেরই ঠিক মতো খাওয়াতে পারি না। তাই জন্য ভেবেছিলাম যে কাউকে দিয়ে দিলে বাচ্চাটা হয়তো খেয়ে পড়ে বাঁচতে পারবে। সাহেব, মাত্র 40,000 টাকা পেয়েছি, আপনি চাইলে ওটা নিয়ে নিন, কিন্তু আমাকে এই ঝামেলা থেকে বাঁচান সাহেব। লজ্জা হওয়া উচিত তোমার। প্রথমে তোমার নাতিকে বিক্রি করেছ, এখন আমাকে কিনতে চাইছো। সাহেব, ক্ষমতা কোথায় যে বেচা কেনা করবো? গরিব মানুষের কপালটাই ফুটো সাহেব। বাধ্য হয়ে মানুষকে তো অনেক কিছুই করতে হয়। আপনি আমার নাতিকে ওই লোকটার হাত থেকে তো ফিরিয়ে এনেছেন, কিন্তু আপনি অভাবের হাত থেকে কি বাঁচাতে পারবেন ওই বাচ্চাটাকে? সেলিম মিয়া, যদি বাচ্চাকে মানুষ করতে না পারো তার মানে এই নয় যে বাচ্চাকে বিক্রি করে দাও। এই গৌরবকে খুঁজে বার করো, ছেড়ো না একদম। ব্যাপারটা অতটা সহজ নয় যেটা দেখে মনে হচ্ছে। এই পুরো ব্যাপারটার পিছনে একটা বড় র্যাকেটের হাত আছে। স্যার, দেখো আপা, পুরো তোমার মতন দেখতে হয়েছে। শোন, আমি এখন আমার কাজে বেরোচ্ছি, ঠিক আছে? আর তোরা 8 ঘন্টার মধ্যে ঠেলা নিয়ে বেরোবি, মনে থাকে যেন। চলে যাবো আমি। মুন্নার সাথে খেলতে খেলতে আবার ভুলে যাস না যে কাজেও যেতে হবে। আসছি। এটা কি? এটা কি? একজন দাদু তার নিজের নাতিকে বেঁচে দিলেন, কারণ তিনি মনে করেছিলেন যে তার সামর্থ্য নেই আরো একটা পেট চালানোর। ইয়াসমিন, বাচ্চাটির মা, নিজের সুস্থ সবল বাচ্চার মৃত্যুর খবর শুনে অবাক হয়ে যান, কিন্তু কয়েকদিন পরে তিনি এই অদ্ভুত বিষয়টি পুলিশকে জানানোর প্রয়োজন মনে করেন, আর সৌভাগ্যক্রমে তিনি নিজের হারানো বাচ্চাকে ফিরে পান। ডিএনএ টেস্ট করা হয় আর জানা যায় বাচ্চাটা ইয়াসমিনের। এই ঘটনা কতটা আশ্চর্যজনক, কতটা অদ্ভুত,
এই ধরনের চিন্তা ভাবনাই আমাদের মনে ঘৃণা তৈরি করে। বাচ্চা বেচা কেনা চলতেই থাকে, এটা একটা সত্যি। চাইল্ড ট্রাফিকিং একটা বাস্তব, আর এই অপরাধ হচ্ছে। যারা দত্তক নেওয়ার আইনি জটিলতা এড়াতে চান তারা ভাবেন যে টাকা দেবেন, বাচ্চা নেবেন, যা খুবই সহজ। কিছু লোক এটা করেন কারণ তারা একটা র্যাকেটের বড় অংশ, যারা বাচ্চাদের দিয়ে ভিক্ষা এবং শিশুশ্রম করিয়ে থাকে। আরো অনেক রকম জঘন্য কাজ করানো হয়। ক্রেতাদের কোনো অভাব নেই, কেউ চুরি করে, কেউ আবার বেচে দেয়, কেউ বেচে দেয় দারিদ্রতার জন্য, এই আশায় যে বিক্রি করলে দারিদ্রতার থেকে মুক্তি পাবে। এই গোটা ব্যবসাটা খুবই মারাত্মক এবং ভয়ঙ্কর। কিন্তু তবু কেন এই অপরাধের জন্য আইন এত শিথিল? কেন কেন এই ব্যবসায় রাশ টানা যাচ্ছে না? কেন আইনগুলিকে আরো কঠোর করা হচ্ছে না? যদি আমরা নিজেদের এই রোজকার ঝামেলা, নিজেদের স্বার্থ ছেড়ে বেরিয়ে জীবনের দৌড়ঝাঁপ থেকে ছুটি পেলে, তাহলে হয়তো আমাদের এই প্রশ্নটা করা উচিত আর জবাব চাওয়া উচিত। জবাব চাওয়া উচিত যে কেন ইকোনমিক গ্রোথ নিয়ে এত লাফালাফি করা হয়, যখন কিনা আমাদের দেশের বেশিরভাগ লোক দারিদ্র্য সীমার নিচে। প্ল্যানিং কমিশন তাহলে কেন এমন এক দারিদ্র্য সীমার রেখা টেনে দেয় আজকের দিনে দাঁড়িয়ে, যার কোনো মূল্য নেই? দারিদ্র্য সীমার নিচে থাকা মানুষদের জন্য এত পরিমাণ প্রকল্প বানানো সত্ত্বেও তাদের সংখ্যাটা কেন কমে না? কেন আমরা এত এডুকেশন, এতটা মডার্নাইজেশন, এতটা সোকল্ড গ্রোথের পরেও দারিদ্রতাকে এখনো ভাগ্যের দোষ, নিজের কর্মের দোষ বলে চালিয়ে দিই? কেন আমরা প্রতিটা উইকেন্ডে মলে হাজার হাজার টাকা খরচ করার সময় একটুও ভাবি না, আর 1-2 টাকার জন্য সবজিওয়ালার সঙ্গে দরদাম করি? কেন একজন সবজিওয়ালা বা ফেরিওয়ালাকে সেই প্ল্যাটফর্ম দেওয়া হয় না যাতে সে উন্নতি করতে পারে? বড় বড় ইন্ডাস্ট্রির জন্য তো আমরা বেল আউট প্যাকেজ ঘোষণা করি। কেন ধনী ব্যক্তিরা ব্যাংকরাপ্ট ঘোষণা হবার পর সমস্ত রকমের সুবিধা পান, যেখানে গরিব, যার কিনা সত্যি সাহায্যের প্রয়োজন, তাকে নিজের অবস্থায় ফেলে রাখা হয়? হয়তো যেদিন আমরা সবাই মিলে এই প্রশ্নটা করতে পারবো, সেদিন হয়তো কোনো উত্তর পাবো। আপনাদের সাথে আবার দেখা হবে ক্রাইম পেট্রোল ডেস্ক থেকে আরো একটা নতুন কেস নিয়ে। যোগেন্দ্র যোশী।